দেশের স্বার্থ বিবেচনা করেই হবে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি। রেল ট্রানজিট দিলে সমস্যা কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর। বললেন, যারা দেশ বিক্রির কথা বলে তারাই ভারতের কাছে বিক্রি। আসছে বছরই শেষ হচ্ছে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ, চলছে প্ল্যাটফর্ম নির্মাণ। সব স্টেশনে বসছে এটিএম বুথ। পদ্মা সেতুর স্বপ্ন জয়ের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। এবং অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মিলার। ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতাকে সমর্থন। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। যারা দেশ বিক্রির কথা বলে তারা নিজেরাই ভারতের কাছে বিক্রি হওয়া বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাষ্ট্রীয় সফর নিয়ে সকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে সরকার প্রধান পাল্টা প্রশ্ন করেন, দেশ বিক্রির ওজন মাপা হয় কিসের ভিত্তিতে? জিয়া খালেদা বাইরে ভারত বিরোধী কথা বললেও দেশটির কাছে গিয়ে নত হয়ে থাকত। প্রধানমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশ বিক্রি করে না, দেশের স্বার্থ রক্ষা করে। এ সময় সরকার প্রধান হিসেবে একই মাসে দুইবার ভারত সফরকে অভূতপূর্ব ঘটনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সফর সংক্ষিপ্ত হলেও অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এতে আরও সুদৃঢ় হবে দুই দেশের সম্পর্ক। এছাড়া ডক্টর ইউনূসকে নিয়ে লেখা এক নিবন্ধের বিষয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা কারো প্রতি ঈর্ষা কাতর না। কিসের মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। যারা বিক্রির কথা বলে ৭১ সালে তারা পাকিস্তানি দালালি করছে আর কি করেছে। ইউনূসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি, মামলা কিন্তু সরকার করেনি। লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, আর দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে, আমার সবসময় সেটাই কাজ। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ পরবর্তী খবর জানাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের বলা যায় বিশ্বকাপ মিশন, যেটা মোটা দাগে আমরা বলতে পারি একটা ব্যর্থ বিশ্বকাপ মিশন কিন্তু শেষ হয়ে গেল। এমন ম্যাচও বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, এবং নাজমুল হোসেন শান্ত ম্যাচের পর যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে কিন্তু সবার কাছে ক্ষমা চেয়েছেন এমন পারফরমেন্সের কারণে, এবং অবশ্য প্রশংসা করতে হয় একজনের, রিশাদ হোসেনের। তিনিও সেটার করেছেন। রিশাদ এই আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। প্রতিটি ম্যাচেই অলমোস্ট তিনি বাংলাদেশকে একটা ভালো ব্রেক থ্রু এনে দিয়েছেন, সম্ভাবনা জাগিয়েছিলেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করার। তো মোটা দাগে বলতে হয় যে বাংলাদেশ আসলে ব্যাটসম্যানদের জন্যই এই বিশ্বকাপটা একটা ব্যর্থ মিশন হয়ে থাকবে। স্পেশালি বলতে হয় টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য। লিটন দাস, যার ক্যালিবার নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই, কিন্তু বিশ্বকাপের শুরু থেকেই কিন্তু তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। প্রথম ম্যাচটাতে শ্রীলঙ্কার এগেনস্টে ভালো একটা ইনিংস খেলেছিলেন, এরপর কিন্তু সেই লিটনকে আর দেখা যায়নি। তবে আজ অনেক দায়িত্ব নিয়ে খেলেছিলেন লিটন। তবে অন্য ব্যাটসম্যান, স্পেশালি সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, যারা সিনিয়র ক্রিকেটার, তাদের কাছ থেকে আসলে আরও বেশি প্রত্যাশা ছিল সবার। সেই প্রত্যাশার জায়গাটা থেকে কিন্তু তারা একেবারেই ডেলিভার করতে পারেনি, বলা যায় যে তারা ব্যর্থ হয়েছেন। সাকিব আল হাসান তার সবগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছেন, অনেক অভিজ্ঞ। আজকের ম্যাচেও কিন্তু গোল্ডেন ডাক সাকিব আউট হয়ে গেছেন, প্রথম বলে আউট হয়ে গেছেন। সব কিছু মিলে বলতে হয় যে বাংলাদেশের ব্যাটিংয়ের জন্যই কিন্তু এমন একটা ভরাডুবি, এমন আসলে সুযোগ ছিল একটা সময় বাংলাদেশের সেমিফাইনালে খেলারও, সমীকরণটা তেমন ছিল। তবে বাংলাদেশের যে সুপার এইটে ওঠার পরই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ সবার মধ্যে একটা গাছাড়া ভাব, সেটা কিন্তু লক্ষণীয় ছিল। আফগানিস্তান ম্যাচের আগেও দলের অধিকাংশ ক্রিকেটার, 2/3 ক্রিকেটার কিন্তু অনুশীলন করেননি, এবং কোচও কিন্তু বলেছিলেন যে সুপার এইটে খেলাটাই তাদের বোনাস, যার কারণে
ভারতের বিপক্ষে যদি বাংলাদেশের হারের ব্যবধান একটু কম হতো সেক্ষেত্রে এই ম্যাচে কিন্তু বাংলাদেশ কিন্তু আরেকটু আসলে সুযোগ পেত, আরেকটু রানটা আরেকটু ব্যাটিং করার সুযোগ পেত। সো সব কিছু মিলে বলা যায় যে বাংলাদেশের অনেক প্রশ্ন উঠেছে, অনেক প্রশ্ন থাকবে নিশ্চিতভাবেই। সেই বিষয়গুলো নিয়ে ক্রিকেট বোর্ড বা যারা সংশ্লিষ্ট আছেন তারা কথা বলবেন এবং বাংলাদেশের আসলে মোটা দাগে আমরা বলতে পারি যে একটা ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ পরবর্তী খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। আসছে বছরেই শেষ হচ্ছে এমআরটির মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ। এরই মধ্যে শুরু হয়েছে এই পর্বের সবশেষ অর্থাৎ কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মের কাজ। এদিকে প্রতিটি স্টেশনে কমপক্ষে 5টি করে এটিএম বুথ বসাচ্ছে ডিএমটিসিএল। শিগগিরই ফার্মগেট আর কারওয়ান বাজার স্টেশন প্লাজাও চালুর পরিকল্পনা তাদের। এমআরটি লাইন 6 এখন এই শহরে ভরসার নাম, যা গতি এনেছে নগর জীবনে। এদিকে শেষ প্রান্তে চলছে পরের ধাপের কাজ, অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এগিয়ে নিতে চলছে কর্মযজ্ঞ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় সবগুলো পিলার। মতিঝিল প্রান্তে এগিয়েছে ভায়াডাক্ট। অন্যদিকে কমলাপুরে দৃশ্যমান হয়েছে মূল স্টেশন, হয়েছে কনকোর্স লেভেলের ঢালাই। কর্তৃপক্ষ বলছে আসছে বছর এই অংশের অবকাঠামো নির্মাণ শতভাগ শেষ হবে। ইতিমধ্যে আমরা একটা স্প্যান ঈদের আগেই ইরেকশন কমপ্লিট করেছি, স্প্যানটি দাঁড় হয়ে গেছে। এরপরে আমরা কমলাপুর স্টেশন ভবনের কনকোর্স লেভেলের একটি অংশ আমরা ঈদের আগের দিন ছাদটি ঢালাই করেছি। এখন পর্যায়ক্রমে বাকি ছাদগুলো কনকোর্স লেভেল ঢালাই হবে, তারপরে উপরের দিকে প্ল্যাটফর্মের স্ল্যাব ঢালাই হবে। 25 সালের মধ্যে সিভিল কংক্রিটিং ওয়ার্কগুলো আমরা শেষ করতে চাচ্ছি। এদিকে প্রতিদিনের যাতায়াতে মেট্রো স্টেশন ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে যুক্ত হচ্ছে নতুন নতুন সুবিধা। ডিজি বক্সের পর এটিএম বুথ বসেছে স্টেশনে। পর্যায়ক্রমে সরকারি বেসরকারি বেশ কয়েকটি ব্যাংক যুক্ত হবে এই তালিকায়। যাত্রী সুবিধায় বসানো হবে ছোট ছোট দোকান, আর শিগগিরই শুরু হবে ফার্মগেট আর কারওয়ান বাজার স্টেশন প্লাজা ভাড়ার প্রক্রিয়া। প্রত্যেকটি স্টেশনে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ স্থাপনের ব্যবস্থা নিয়েছি। আমরা স্টেশনগুলোতে অনেক ধরনের কিয়স্ক করবার চিন্তা করেছি, তার প্রভিশন রেখেছি। কিছু কিছু স্টেশনে ছোট বড় মিলিয়ে অনেকগুলো রিটেইল শপের সুযোগ রয়েছে। এছাড়া যাত্রী চাপ বিবেচনায় নিয়মিতই সমন্বয় করা হচ্ছে ট্রেনের সময়সূচি। উত্তরা থেকে মতিঝিল এই পথে এখন চলাচলে আস্থার নাম মেট্রো রেল। নতুন নতুন নানা সুবিধা তাতে যুক্ত করছে বাড়তি পালক। তবে এখন অপেক্ষা 2030 সাল। এমআরটির সবগুলো লাইন চালু হলে এই নগরে চলাচলে দুর্ভোগ শব্দটি আর থাকবে না, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বোট ক্লাবের সাবেক সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে 1 অক্টোবর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। এর আগে নাসির উদ্দিনকে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় পরিমণি ও জুনায়েদ বগদাদি জিনিকে আদালতে হাজির হতে গত 18 এপ্রিল সমন জারি করেন আদালত। 2022 সালের 6 জুলাই পরিমণির সহ 3 জনের বিরুদ্ধে মামলাটি করেন নাসির উদ্দিন। এজাহারে উল্লেখ করা হয় 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে মদ পান ও এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। পাইলিংয়ের সময় ময়মনসিংহে তিতাসের গ্যাস সরবরাহ পাইপ ফেটে গেছে। এতে ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বন্ধ আছে গ্যাস সরবরাহ। গতকাল সন্ধ্যায় ত্রিশালের রায়মণি নারায়ণপুর এলাকায় ভবন নির্মাণের কাজ করছিল একটি চীনা কোম্পানি। পাইলিংয়ের সময় হঠাৎই গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেন তিতাসের কর্মীরা। এতে ময়মনসিংহ নগর, ত্রিশাল, ভালুকা, মুক্তাগাছা ও নেত্রকোনায় গ্যাস সরবরাহ বন্ধ আছে। পাশাপাশি সিএনজি পাম্পেও কোনো যানবাহনে গ্যাস রিফিল করা যাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির বাসিন্দারা সহ যানবাহনের চালকরা।
বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি প্রতিবেদনের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন BPSA। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভূমিকার সমর্থনের কথা বলেন। পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রভাবশালী বেশ কয়েকজন ব্যক্তির অনিয়ম দুর্নীতি ইস্যুতে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এগুলোকে আংশিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন BPSA। আহ্বান জানানো হয় রিপোর্ট প্রকাশে আরও সতর্ক হবার। BPSA এর বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানায় সাংবাদিক ও সম্পাদকদের বিভিন্ন সংগঠন। এবার বাংলাদেশের গণমাধ্যম ইস্যুতে নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে BPS এর বিবৃতির বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। এ সময় তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। We strongly support the role of a free and independent media in maintaining effective democratic institutions and promoting government transparency. We object to any efforts to harass or intimidate journalists to prevent them from conducting their important work. মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের সাংবাদিকদের অনুসন্ধানমূলক কাজের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। We have here with us today guest ambassador. মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়েও এদিন প্রশ্ন করা হয় ম্যাথিউ মিলারকে। জানতে চাওয়া হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা। জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। We do support peace and stability in the Indo-Pacific region. That has been a hallmark of our engagement in that region. মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বাংলাদেশ এবং ভারতের ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যৌথ বিবৃতির উপর মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন, ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশ এবং ভারতের সাথে যুক্তরাষ্ট্র সর্বদাই কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগ্রহী। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। গত কয়েক বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পর অবশেষে কারামুক্ত হলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এর মধ্যে যুক্তরাজ্য ছেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে উইকিলিক্স জানায় অ্যাসাঞ্জ বালমার্স কারাগার থেকে ছাড়া পেয়েছেন। 1901 দিন তিনি এ কারাগারে বন্দী ছিলেন। এ সপ্তাহেই মার্কিন আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। জানা গেছে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে অ্যাসাঞ্জ সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন। ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করায় অ্যাসাঞ্জকে কারামুক্ত করা হয়েছে। মার্কিন আদালতে তিনি দোষী সাব্যস্ত হবেন, তবে তার সাজা কমে 5 বছরের কারাদণ্ড হতে পারে। ব্রিটেনের কারাগারে এরই মধ্যে সেই 5 বছর কাটিয়েছেন তিনি। 2010 সালে উইকিলিক্স আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় 70,000 নথি প্রকাশ করেছিল। এ কারণে বিব্রত যুক্তরাষ্ট্র তার উপর ক্ষুব্ধ হয়। We encrypted this so they could exchange this between. Well, it's great to smell fresh air. পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশের স্বার্থ বিবেচনা করেই হবে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি। রেল ট্রানজিট দিলে সমস্যা কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর। বললেন, যারা দেশ বিক্রির কথা বলে তারাই ভারতের কাছে বিক্রি। এবং আসছে বছরই শেষ হচ্ছে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ। চলছে প্ল্যাটফর্ম নির্মাণ। সব স্টেশনে বসছে ATM বুথ। পদ্মা সেতুর স্বপ্নজয়ের 2য় বর্ষপূর্তি আজ। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। রাইস, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়।